গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্টস, আমরা দক্ষিণ আমেরিকা মহাদেশের যে প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো ছিল তার মধ্যে ভূপ্রকৃতি এবং নদ নদী এই দুটো কমপ্লিট করেছিলাম, তাই তো? এছাড়া দক্ষিণ আমেরিকা মহাদেশের অবস্থান, সীমানা, দেশ ইত্যাদি সম্পর্কেও কিন্তু বিস্তারিত জেনেছিলাম। আজকে আমরা কিন্তু এই প্রাকৃতিক বৈশিষ্ট্যর দুটো ভাগ যেটা বাকি ছিল আগের দিন, দক্ষিণ আমেরিকার জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ এবং এর পাশাপাশি পম্পাস তৃণভূমি অঞ্চল, এই সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানব। তার আগে স্টুডেন্ট, তোমরা গত ক্লাসে কে কেমন পড়া মনে রেখেছো বা কে কেমন বাড়িতে পড়ছো, চলো কয়েকটা কোশ্চেনের উত্তরের মাধ্যমে জেনে নেওয়া যাক নাকি। আচ্ছা, তাহলে আমাকে প্রথম কোশ্চেনের উত্তর দাও যে দক্ষিণ আমেরিকা যে মহাদেশ, এই মহাদেশের প্রধান নদীর নাম কি? ভেরি গুড, আমাজন নদী, তাই তো? আচ্ছা, পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি, বলো কেউ আমাকে। ভেরি গুড, টিটিকাকা হ্রদ হচ্ছে পৃথিবীর উচ্চতম হ্রদ। এবারে বলো পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণীর নাম কি, যেটা এই দক্ষিণ আমেরিকায় অবস্থিত, দীর্ঘতম পর্বত শ্রেণী। ভেরি গুড, আন্দিজ, তাই তো? তাহলে আন্দিজ কিন্তু পৃথিবী তথা দক্ষিণ আমেরিকার সব থেকে বৃহৎ পর্বত শ্রেণী। আচ্ছা, আচ্ছা, এই যে একটা জলপ্রপাতের নাম আমরা শুনেছিলাম, কি নাম শুনেছিলাম? অ্যাঞ্জেল জলপ্রপাত, তাই তো? এই অ্যাঞ্জেল জলপ্রপাতটা কোন নদীর উপরে সৃষ্টি হয়েছে? অরিনাকো নদী। ভেরি গুড, তোমরা আশা করি ক্লাসটা মন দিয়ে শুনেছিলে, তার জন্য উত্তরগুলো সব ভালো বলতে পেরেছ। তাহলে স্টুডেন্ট চলো আজকের ক্লাসটা কিন্তু আমরা শুরু করি, দক্ষিণ আমেরিকার জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ। দেখো স্টুডেন্ট, জলবায়ুর সাথে কিন্তু স্বাভাবিক উদ্ভিদের একটা মিল রয়েছে। জলবায়ুর উপরে ভিত্তি করে কিন্তু স্বাভাবিক উদ্ভিদ তৈরি হয়, তাই তো? তোমরা উত্তর আমেরিকা পড়ার সময় এটা পড়েছিলে। আচ্ছা, দেখো, জলবায়ু কাকে বলবো? কোনো একটি নির্দিষ্ট স্থানের বা বিস্তীর্ণ এলাকার যখন 30 থেকে 35 বছরের গড় আবহাওয়াকে আমরা কি বলবো? জলবায়ু। আর স্বাভাবিক উদ্ভিদ কাকে বলবো? স্বাভাবিক উদ্ভিদ হলো মানুষের সাহায্য ছাড়া, মানে যে গাছপালাগুলি বা যে উদ্ভিদগুলি কিন্তু নিজেরাই তৈরি হয়, তাদের আমরা বলবো স্বাভাবিক উদ্ভিদ। আর এই স্বাভাবিক উদ্ভিদ কিন্তু জলবায়ুর উপরে নির্ভর করেই তৈরি হয়। আর জলবায়ুর মধ্যে রয়েছে উষ্ণতা, বৃষ্টিপাত ইত্যাদি বিষয়গুলো। তোমরা ছবিটা লক্ষ্য করো, দেখো, এই যে দক্ষিণ আমেরিকা মহাদেশটা, এই মহাদেশটা কিন্তু নিচের অংশটার চারিদিকে কিন্তু সমুদ্রের কাছাকাছি রয়েছে, মধ্যভাগ কিন্তু সমুদ্রের থেকে অনেকটা দূরে রয়েছে। এবং এই যে দক্ষিণ আমেরিকা মহাদেশটির উত্তরের কিছুটা অংশ কিন্তু উত্তর গোলার্ধের মধ্যে পড়ছে, ঠিক আছে? এবং দক্ষিণ গোলার্ধটা নিচের দিকে দক্ষিণ দিকে পড়ছে। ফলে যে ঋতু পরিবর্তন হচ্ছে, এই ঋতু পরিবর্তনের ফলে কিন্তু উত্তর গোলার্ধে যখন শীতকাল, তখন কিন্তু দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। আবার ঠিক উল্টোটাও লক্ষ্য করা যায়। অর্থাৎ একই মহাদেশের মধ্যে কিন্তু গ্রীষ্মকাল এবং শীতকাল ঋতু পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যায়। দক্ষিণ আমেরিকা জলবায়ুর বৈচিত্র্য, অর্থাৎ এই যে জলবায়ু, এই জলবায়ুকে দক্ষিণ আমেরিকা মহাদেশ যে রয়েছে সেই জলবায়ুকে নিয়ন্ত্রণ করে কে কে, জলবায়ুর নিয়ন্ত্রকগুলি কি কি, সেই সম্পর্কে কিন্তু আমরা জানবো। অর্থাৎ মহাদেশের একটি অংশে শীত, একটি অংশে গরম, এই যে তফাৎ, এই তফাৎটা কিসের জন্য হচ্ছে বা নিয়ন্ত্রকগুলি কি, সেইগুলো দেখো। দেখো, মহাদেশটির জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি হলো: এক, অক্ষাংশগত অবস্থান; দুই, সমুদ্র থেকে দূরত্ব; তিন, ভূমির উচ্চতা; চার, সমুদ্র স্রোত; আর পাঁচ হচ্ছে বায়ুপ্রবাহ। এখন স্টুডেন্ট আমরা এই যে পয়েন্টগুলো পরপর কিন্তু আলোচনা করব। প্রথমে আমরা আসবো অক্ষাংশগত অবস্থান, অর্থাৎ অক্ষাংশ অবস্থানের মাধ্যমে আমরা কোনো জায়গার কিন্তু নির্দিষ্ট কি করতে পারি, অবস্থান বুঝতে পারি অক্ষাংশ দ্রাঘিমাংশের মাধ্যমে। তাহলে এই যে দক্ষিণ আমেরিকা মহাদেশটি, এই দক্ষিণ আমেরিকার মহাদেশটির মাঝখান থেকে কিন্তু গেছে মকর সংক্রান্তি রেখা।
আর উত্তর দিকে রয়েছে কিন্তু নিরক্ষরেখা। ফলে এই মহাদেশটির 70% কিন্তু উষ্ণমণ্ডলে পড়ছে, আর 20% পড়ছে নাতিশীতোষ্ণ মণ্ডলে, আর 10% পড়ছে শীতল নাতিশীতোষ্ণ মণ্ডলে। এটা গেল অক্ষাংশগত অবস্থান, যার ফলে কিন্তু জলবায়ুর বৈচিত্র্য লক্ষ্য করা যায়। ঠিক আছে, 2 নম্বর দেখো, সমুদ্র থেকে দূরত্ব। আচ্ছা, তোমরা ছবিটা দেখে বুঝতে পারছো যে দেখো, দক্ষিণ আমেরিকার উত্তর অংশ এবং মধ্যভাগের অংশটা কিন্তু সমুদ্র থেকে যথেষ্ট দূরে অবস্থান করছে, এবং এই দক্ষিণ আমেরিকার এই যে দক্ষিণ অংশটা, এই অংশটা কিন্তু সমুদ্রের কাছাকাছি অবস্থান করছে। ফলে সমুদ্রের যে স্রোত বা সমুদ্রের যে বায়ু, সেই বায়ুটা কিন্তু মধ্যভাগে এবং উত্তরভাগে প্রবেশ করতে পারছে না, সেরকম ভাবে দক্ষিণ দিকে কিন্তু প্রবেশ করতে পারছে। এটা গেল সমুদ্র থেকে দূরত্ব। এটাও কিন্তু জলবায়ুর বৈচিত্র্যের অন্যতম নিয়ন্ত্রণ। আচ্ছা, 3 নম্বর তোমরা লক্ষ্য করো, ভূমির উচ্চতা। আমরা কিন্তু স্টুডেন্ট আগেই পড়েছিলাম যে দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর থেকে একেবারে এই দক্ষিণ অবধি একটা পর্বতমালা অবস্থান করছে। তোমরা বলো আমাকে, কোন পর্বতমালা অবস্থান করছে? ভূপ্রকৃতি পড়ানোর সময় আমি তোমাদের বলেছিলাম। ভেরি গুড, আন্দিজ পর্বতমালা, তাই তো? ভেরি গুড। দেখো, এই প্রশান্ত মহাসাগর এপারে এটা, এই প্রশান্ত মহাসাগরের যে বায়ু, উপকূলবর্তী অঞ্চলের যে বায়ু, সেটা কিন্তু এই আন্দিজ পর্বতের বাধার সৃষ্টি হচ্ছে, এবং এর ঠিক উল্টো দিকে কিন্তু আহ, এক ধরনের মরুভূমি সৃষ্টি করেছে, যার নাম কিন্তু হচ্ছে আটাকানা মরুভূমি। ভূমির উচ্চতার ফলে কিন্তু এই অংশের বায়ু এর উল্টো দিকে আসতে বাধাপ্রাপ্ত হয়, যার ফলে সমগ্র দক্ষিণ আমেরিকার মধ্যভাগটা কিন্তু উষ্ণমণ্ডলের মধ্যে পড়ছে। এছাড়া ব্রাজিলের উচ্চভূমি, তারপরে গায়না, এরকম জায়গায় ব্রাজিল উচ্চভূমি, তারপরে গায়না উচ্চভূমি, এই যে অংশগুলো উচ্চভূমি হওয়া সত্ত্বেও কিন্তু বছরের বেশিরভাগ সময় কিন্তু আহ, শীত খুব থাকে না, মোটামুটি শীত থাকে বছরের বেশিরভাগ সময়। হুম। আচ্ছা, নাম্বার 4 দেখো, সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত কিন্তু স্টুডেন্ট এই যে দক্ষিণ আমেরিকা মহাদেশ, এই দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণ অংশে কিন্তু বিরাট প্রভাব ফেলে। কিভাবে প্রভাব ফেলে? দেখো, এই যে মহাদেশের পূর্ব দিক থেকে এক প্রকার বায়ু কিন্তু ধীরে ধীরে পশ্চিম দিকে প্রভাবিত হয়, পূর্ব দিক থেকে। সেই বায়ু এই আন্দিজ পর্বতে কিন্তু বাধাপ্রাপ্ত হয়। বাধাপ্রাপ্ত হওয়ার ফলে পশ্চিম অংশে কিন্তু এই বায়ু যেতে পারে না। ফলে সমুদ্র স্রোতের কারণে কিন্তু এই অঞ্চলটার উল্টো দিকে তেমন বৃষ্টিপাত হয় না। আবার আহ, সমুদ্রের এই যে পশ্চিম আর দক্ষিণ দিকে পেরু স্রোতের প্রভাবে এখানে কিন্তু হালকা বৃষ্টিপাত হয়। অপরদিকে পূর্ব দিকের যে জলবায়ু, সেটা কিন্তু বিশেষত উষ্ণই থেকে যায়। এরপরে দেখো স্টুডেন্ট, 5 নম্বর পয়েন্টটা, বায়ুপ্রবাহ। তাহলে বায়ুপ্রবাহ কিন্তু কোনো অঞ্চলের জলবায়ুর বৈচিত্র্যকে নিয়ন্ত্রণ করে। এই মহাদেশের কিন্তু পশ্চিম প্রান্তে আটাকানা মরুভূমি অবস্থিত। এরকম যে আটাকানা মরুভূমি রয়েছে, তাই তো? দক্ষিণ এবং পূর্ব দক্ষিণ এবং পূর্ব এই দিক দিয়ে এক প্রকার আয়ন বায়ু কিন্তু এদিকে প্রভাবিত হচ্ছে। ফলে এই আয়ন বায়ুটা কিন্তু এপারে এই আন্দিজ পর্বতে বাধাপ্রাপ্ত হচ্ছে। বাধাপ্রাপ্ত হয়ে কিন্তু পশ্চিম পাটটাকে বৃষ্টিচ্ছায় অঞ্চলে পরিণত করেছে। তাহলে তোমরা বুঝতেই পারলে স্টুডেন্ট, দক্ষিণ আমেরিকার যে জলবায়ুর বৈচিত্র্য অনেকগুলি কারণ তালে রয়েছে। সেগুলো অক্ষাংশগত অবস্থান, সমুদ্র থেকে দূরত্ব থাকার জন্য, ভূমির উচ্চতা হওয়ার জন্য, সমুদ্র স্রোতের জন্য, এবং বায়ুপ্রবাহের জন্য। তাহলে এখন আমরা এই যে দক্ষিণ আমেরিকার জলবায়ু বৈচিত্র্য পড়লাম, এবার এই জলবায়ুর বৈচিত্র্যের কারণের ফলে দক্ষিণ আমেরিকার জলবায়ুকে কয় ভাগে ভাগ করা যায়, এবং এর সাথে স্বাভাবিক উদ্ভিদের কি সম্পর্ক, সেই সম্পর্কটার সাথে কিন্তু আমরা অল্প পরিচিত হব। তাহলে চলো, এরপরে জলবায়ুর সাথে স্বাভাবিক উদ্ভিদের কি সম্পর্ক একটু দেখে নেই। দক্ষিণ আমেরিকার জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক। দেখো, আমি কিন্তু তোমাদের আগেই স্টুডেন্ট বলেছি যে জলবায়ুর উপর নির্ভর করেই কিন্তু স্বাভাবিক উদ্ভিদ জন্ম, তাই তো? আচ্ছা দেখো, দক্ষিণ আমেরিকার জলবায়ুকে কিন্তু এবং স্বাভাবিক উদ্ভিদকে মূলত আমরা 9টি প্রধান ভাগে ভাগ করতে পারি।
কয়টি ভাগে ভাগ করতে পারি? 9টি। এবারে সেই 9টি ভাগ কি কি সেই সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানবো, এবং একটা একটা ভাগ নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। কোন ভাগে কি ধরনের জলবায়ু, কি ধরনের স্বাভাবিক উদ্ভিদ জন্মায় সেই সম্পর্কেও কিন্তু আমরা বিস্তারিত জানব। তাহলে প্রথমে আমরা শুরু করব 1 নম্বর পয়েন্ট দিয়ে, যেটা কিন্তু নিরক্ষীয় জলবায়ু ও চিরহরিৎ অরণ্য। দেখো স্টুডেন্ট, তোমরা ছবিটা দেখো। একটু আগেই কিন্তু আমি জলবায়ু নিয়ন্ত্রক যখন পড়াচ্ছিলাম তখন আমি বলেছিলাম এই দক্ষিণ আমেরিকার উত্তর অংশ কিন্তু নিরক্ষরেখার কাছাকাছি অবস্থান করছে। ফলে সূর্যরশ্মি কিন্তু এখানে প্রায় সারা বছর লম্বভাবে কিরণ দেয়। তাহলে তোমরাই বলো আমাকে, সূর্যরশ্মি যদি লম্বভাবে সারা বছর কিরণ দেয়, সেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম হবে না বেশি হবে? বেশি হবে। তাহলে ঘন জঙ্গলের সৃষ্টি হবে তো? ভেরি গুড। তাহলে অবস্থানটা দেখো, এই যে অংশটা নিরক্ষরেখার পাশে, দেখো এটাই হচ্ছে নিরক্ষরেখা। এই যে রেখাটা গেছে এটা নিরক্ষরেখা। এর পাশে এখানে কোন নদী রয়েছে? এই আন্দিজ পর্বত থেকে সৃষ্টি হয়ে যেটা এপারে আটলান্টিক মহাসাগরে মিশেছে, কোন নদী? নদী পড়ানোর সময় তোমাকে বলেছিলাম দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ নদী কি নাম? আমাজন নদী। দেখো এই আমাজন নদীর অববাহিকা আর ওরিনোকো নদীর অববাহিকায় কিন্তু এই জলবায়ু লক্ষ্য করা যায়। এছাড়া কলম্বিয়া, ব্রাজিল, যে ভেনেজুয়েলা যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো দক্ষিণাংশে এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়। যেহেতু এখানে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয় এবং তাই এখানে জলবায়ুটা কেমন থাকে? আর্দ্র থাকে। আর একটা বৈশিষ্ট্য জলবায়ুর হচ্ছে এখানে কিন্তু তেমন ভাবে ঋতু পরিবর্তন হয় না, অর্থাৎ সারা বছরই কিন্তু উষ্ণ ও আর্দ্র জলবায়ু লক্ষ্য করা যায়। তাহলে এখানে কি ধরনের উদ্ভিদ জন্মাবে? তোমরাই বলো স্টুডেন্ট, বৃষ্টি বেশি হচ্ছে। ভেরি গুড। চিরহরিৎ উদ্ভিদ, অর্থাৎ সবসময় গাছ পাতাগুলি কি থাকে? সবুজ থাকে। দেখো আয়রন উড, ব্রাজিল নাট, রোজ উড, বাঁশ, এই গাছগুলো কিন্তু এত ঘন ঘন স্টুডেন্ট জন্মায় যে গাছগুলো যে পাতা এমন হয়ে থাকে যে তার ছায়া বা সূর্যের যে তাপ বা রোদ সেইটা কিন্তু পাতা ভেদ করে মাটিতে আসতে পারে না। ফলে এই নিচে কিন্তু এই আমাজন যে অরণ্য সেখানে কিন্তু ভূমির স্যাঁতস্যাঁতে থাকে। এই জন্য একে কিন্তু গোধূলি অঞ্চল কিন্তু বলা হয়ে থাকে। প্রসঙ্গত তোমাদের বলে রাখি, এই অঞ্চলটা কিন্তু স্টুডেন্ট, এই যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, এই অঞ্চলটা কিন্তু সেলভা অরণ্য নামেও কিন্তু পরিচিত। ঠিক আছে? তাহলে 1 নম্বর গেল নিরক্ষীয় জলবায়ু ও চিরহরিৎ অরণ্য। 2 নম্বর জলবায়ু অঞ্চল স্টুডেন্ট দেখো, সাভানা জলবায়ু ও সাভানা তৃণভূমি অঞ্চল। দেখো ছবিতে, এই যে নিরক্ষরেখার ঠিক নিচে আর এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের ঠিক পূর্ব দিকে কিন্তু এই অংশটা সাভানা জলবায়ু অঞ্চল, যার অপর নাম কিন্তু সাভানা তৃণভূমি অঞ্চলও আমরা বলে থাকি। দেখো আমরা কিন্তু ভূপ্রকৃতি পড়ার সময় পড়েছিলাম স্টুডেন্ট, এই জায়গাটায় রয়েছে গায়না উচ্চভূমি আর রয়েছে কি ব্রাজিল উচ্চভূমি। এই দুটি উচ্চভূমিকে কেন্দ্র করেই কিন্তু এই সাভানা জলভূমি কিন্তু অবস্থান করছে। যেমন এর গ্রীষ্মকাল কিন্তু আমাদের এখানকার মতোই, এবং শীতকালও আমাদের এই এখানকার আমাদের ভারতবর্ষের মতোই। যেমন গ্রীষ্মকাল উষ্ণ ও আর্দ্র, অর্থাৎ গ্রীষ্মকালে বর্ষাও যেমন হয়, উষ্ণতাও থাকে, এবং শীতকাল শীতল থাকে এবং শুষ্ক থাকে। আর বেশিরভাগ বৃষ্টিপাত কিন্তু এখানে গ্রীষ্মকালেই হয়ে থাকে। আচ্ছা, এখানে যদি আমরা স্বাভাবিক উদ্ভিদ স্টুডেন্ট লক্ষ্য রাখি, তাহলে সাভানা তৃণভূমি অঞ্চলে কি জন্মাবে? ঘাস জন্মাবে। বিভিন্ন উচ্চতায় কিন্তু এখানে বিভিন্ন ধরনের ঘাস জন্মায়। এছাড়া বিচ্ছিন্নভাবে কিন্তু শাল, সেগুন ইত্যাদি গাছও কিন্তু এখানে লক্ষ্য করা যায়। 3 নম্বর দেখো, উষ্ণ ক্রান্তীয় জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ, অর্থাৎ এই জায়গাটা সাভানা তৃণভূমির ঠিক পূর্ব দিকে যে অংশটা সেটা হচ্ছে উষ্ণ ক্রান্তীয় জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ, অর্থাৎ এটা সমুদ্রের প্রায় উপকূল অঞ্চলে কিন্তু এই এম, জলবায়ু দেখা যায়। বিশেষত ব্রাজিলের পূর্বাংশে এই জলবায়ু লক্ষ্য করা যায়। এই জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে প্রধানত গ্রীষ্মকালে কিন্তু বৃষ্টিপাত হয়। এছাড়া এই পূর্ব দিক থেকে এক প্রকার বায়ু কিন্তু এদিকে প্রবাহিত হয়, আয়ন বায়ু প্রবাহিত হয় পূর্ব দিক থেকে। ফলে এই অঞ্চলে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ বেশি, এবং জলীয় বাষ্পের প্রভাবের ফলেই কিন্তু এই অঞ্চলে
গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। স্বাভাবিক উদ্ভিদ যেমন কি কি ধরা জন্মায়? শাল, সেগুন, মেহগিনি ইত্যাদি যে বনভূমি, সেই বনভূমি কিন্তু এখানে লক্ষ্য করা যায়। তাহলে আমরা কি পড়লাম? যে উষ্ণ ক্রান্তীয় জলবায়ু এবং তার স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে। ব্রাজিলের পূর্বাংশে দেখা যায় এবং কি কি গাছ উদ্ভিদ জন্মায়? শাল, সেগুন, মেহগিনি ইত্যাদি গাছ কিন্তু এখানে জন্মায়। দেখো 4 নম্বর ভাগটা রয়েছে ক্রান্তীয় মরু জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। অর্থাৎ ছবিটাতে দেখো এই অংশটা হয়েছে ক্রান্তীয় মরু জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। দেখো এই যে দক্ষিণ আমেরিকা মহাদেশ, সেই দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিমাংশে যে আটাকানা মরুভূমি রয়েছে, সেই আটাকানা মরুভূমি অঞ্চলে কিন্তু এই জলবায়ুটা লক্ষ্য করা যায়। গ্রীষ্মকাল খুব উষ্ণ থাকে এবং শীতকাল থাকে শীতল। এছাড়া এই অঞ্চলটি কিন্তু পৃথিবীর শুষ্কতম অঞ্চল। এবারে দেখো স্টুডেন্ট, স্বাভাবিক উদ্ভিদ। তাহলে তোমরাই আমাকে বলো যে মরু অঞ্চলে কি কি স্বাভাবিক উদ্ভিদ জন্মাতে পারে, বলো। ভেরি গুড, গুল্ম জাতীয় কাঁটা, ক্যাকটাস, বাবলা, তাই তো? তাহলে দেখো এখানে গুল্ম জাতীয় কাঁটা গাছ, ঝোপঝাড় ও ক্যাকটাস, এছাড়া বাবলা গাছ ইত্যাদি কিন্তু জন্মায় ক্রান্তীয় মরু জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ অঞ্চল। 5 নম্বর পয়েন্টে দেখো স্টুডেন্ট, ভূমধ্যসাগরীয় জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। আচ্ছা, আহ, এই যে অঞ্চলটা ক্রান্তীয় মরু জলবায়ুর ঠিক দক্ষিণ দিকে যে অংশটা, সেই অংশটা কিন্তু আহ, যেটা মধ্য চিলির অন্তর্গত আটাকানা মরুভূমির দক্ষিণে এই জলবায়ু কিন্তু লক্ষ্য করা যায়, ভূমধ্যসাগরীয় জলবায়ু। আচ্ছা, এই জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে গ্রীষ্মকাল উষ্ণ থাকে এবং শীতকাল কিন্তু শীতল থাকে। আর একটা বিষয় তোমরা কিন্তু আগে পড়ে এসেছো জলবায়ু পড়ার সময়, যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে কি বলা হয়? শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয় না? তাই কিন্তু এই অঞ্চলেও শীতকালে কিন্তু মাঝারি বৃষ্টিপাত হয়। তাহলে ভূমধ্যসাগরীয় অঞ্চলেও কিন্তু শীতকালে মাঝারি বৃষ্টিপাত হয়। আর তোমরা এটা মনে রাখবে যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয়ে থাকে। দেখো এবারে স্বাভাবিক উদ্ভিদ কি কি জন্মাবে। দেখো, উদ্ভিদের যে লম্বা মূল হয়, উদ্ভিদগুলোতে বেশিরভাগ কিন্তু লম্বা মূল ও মোমযুক্ত পাতা কিন্তু এখানে লক্ষ্য করা যায়। এছাড়া ক্যাকটাস বা কাঁটাযুক্ত ঝোপঝাড় ইত্যাদিও কিন্তু এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। এই অঞ্চলে কিন্তু তেমন ভাবে জলপাই বা কমলালেবু ইত্যাদি কিন্তু তেমন ভাবে চাষ হয় না। ঠিক আছে? আচ্ছা, তাহলে 5 নম্বর ভাগ আমরা কি জানলাম? যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল এবং তার সাথে রিলেটেড স্বাভাবিক উদ্ভিদ সম্পদ। 6 নম্বর ভাগটা দেখো স্টুডেন্ট, শীতল সামুদ্রিক জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। দেখো এই যে ছবিটা দেখো তোমরা, এই যে অংশটা, এইটা কিন্তু শীতল সামুদ্রিক জলবায়ু। অর্থাৎ তোমরা ছবিটা দেখলেই বুঝতে পারছো এই অঞ্চলটা সমুদ্রের একদম কাছাকাছি, দুই পাড়েই কিন্তু সমুদ্রের অবস্থান করছে। ফলে এখানে কিন্তু জলবায়ু সারা বছরই কিন্তু সমভাবাপন্ন থাকে। আর এটা দক্ষিণ চিলির কিন্তু অন্তর্গত। যেহেতু এখানে সারা বছর সমভাবাপন্ন জলবায়ু থাকে, ফলে এখানে চিরসবুজ এবং পর্ণমোচী গাছের বনভূমি কিন্তু এই অংশে লক্ষ্য করা যায়। ঠিক আছে? এরপরে দেখো 7 নম্বর, নাতিশীতোষ্ণ জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ। এই যে এই অংশটা ছবিতে দেখো তোমরা, এই অংশটা কিন্তু নাতিশীতোষ্ণ জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। দেখো ব্রাজিল এবং আর্জেন্টিনার যে দক্ষিণ পূর্বাংশ এর অন্তর্গত, এই জলবায়ুর অন্তর্গত। এছাড়া পম্পাস তৃণভূমির কিন্তু কিছুটা অংশ এই জলবায়ুর অন্তর্গত। এই জলবায়ুতে কিন্তু তোমার গ্রীষ্মকাল বেশ উষ্ণ থাকে এবং শীতকালে ঠান্ডা ভালোই পড়ে। অর্থাৎ এই জলবায়ু অঞ্চলে সমভাবাপন্ন কিন্তু ওয়েদার বা আবহাওয়া লক্ষ্য করা যায়। গ্রীষ্মকালে একটু উষ্ণতা একটু বেশিই থাকে। স্বাভাবিক উদ্ভিদ, এই যে এই অংশে, যেহেতু পম্পাস তৃণভূমি অঞ্চল বললাম আমি, এই অংশে তাহলে কি জন্মাবে স্টুডেন্ট? প্রচুর ঘাস জন্মাবে, তাই তো? তবে যে ঘাসগুলো কিন্তু জন্মায় সেটা কিন্তু সাভানা তৃণভূমি অঞ্চলের মতো অতটা লম্বা না। ঠিক আছে? আহ, ঘাসগুলো ছোট, অর্থাৎ মাটির সাথে কিন্তু প্রায় মিশে থাকে। আচ্ছা,
তাহলে আমরা কি কি জানলাম, যে শীতল সামুদ্রিক জলবায়ু ও নাতিশীতোষ্ণ জলবায়ু সম্পর্কে জানলাম, এবং তাদের যে স্বাভাবিক উদ্ভিদ সেই সম্পর্কে কিন্তু আমরা জানলাম। এবারে স্টুডেন্ট, এই যে দক্ষিণ আমেরিকার জলবায়ুর যে শ্রেণীবিভাগগুলি, যে লাস্ট দুটি ভাগ, সেই লাস্ট দুটি ভাগ কিন্তু আমরা আলোচনা করব। ৮ নম্বর দেখো স্টুডেন্ট, নাতিশীতোষ্ণ মরু জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। দেখো, মরুভূমি প্রধান পেন্টাগনীয় অঞ্চল এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত, অর্থাৎ এই যে অংশটা ছবিতে দেখো তোমরা, এই যে অংশটা, এই অংশটার মধ্যে কিন্তু এই ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়। ঠিক আছে? তাহলে এই জলবায়ুতে কিন্তু গ্রীষ্মকাল উষ্ণ এবং শীতকাল শুষ্ক থাকে। এছাড়া যদি আমরা স্বাভাবিক উদ্ভিদের কথা বলি, স্বাভাবিক উদ্ভিদ কিন্তু এখানে ঝোপঝাড় ও কাঁটা জাতীয় গাছ কিন্তু এখানে লক্ষ্য করা যায়। যেহেতু এটা মরু অঞ্চল, তাই স্বাভাবিকভাবে এখানে কাঁটা জাতীয় গাছ, ফণিমনসা, বাবলা ইত্যাদি গাছ কিন্তু এখানে লক্ষ্য করা যায়। এরপরে স্টুডেন্ট দেখো, লাস্ট যে ভাগটা, পার্বত্য জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ। দেখো, পার্বত্য জলবায়ু, তাহলে আমরা সমগ্র যে দক্ষিণ আমেরিকা, সে সমগ্র দক্ষিণ আমেরিকার উত্তর থেকে পুরো একদম এই দক্ষিণ অবধি আন্দিজ পর্বতকে কেন্দ্র করে যে জলবায়ু লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে পার্বত্য জলবায়ু। এই জলবায়ুর বৈশিষ্ট্য হলো, পার্বত্য অঞ্চলের উচ্চ অংশে শীতল থাকে বেশি, এবং পর্বতের পাদদেশে কিন্তু কম শীতল থাকে। ঠিক আছে? আচ্ছা, যদি স্বাভাবিক উদ্ভিদের কথা আমরা বলি, পার্বত্য অঞ্চলে যেহেতু উঁচু স্থানে বরফ ইত্যাদি পড়ে, তাই সেখানে ঘাস, লাইকেন জাতীয় উদ্ভিদ জন্মায়, এবং পর্বতের পাদদেশে এবং পর্বতের ঢালে কিন্তু পর্ণমোচী বৃক্ষের অরণ্য কিন্তু এখানে লক্ষ্য করা যায়। তাহলে স্টুডেন্ট, আমরা কিন্তু সামগ্রিকভাবে দক্ষিণ আমেরিকার জলবায়ুর সাথে যে স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু আমরা জানলাম। স্টুডেন্ট, এখন আমরা কিন্তু দক্ষিণ আমেরিকার যে সেলভার চিরহরিৎ বৃক্ষের বনভূমি, সেই সেলভার চিরহরিৎ বৃক্ষের বনভূমির সম্পর্কে বিস্তারিত জানবো। তার অবস্থান, সেখানকার জলবায়ু কেমন, সেখানকার কি কি জীবজন্তু রয়েছে, এবং তার কিছু কিছু বিশেষত্বও আমরা জানব। তাহলে প্রথমে আমরা সেলভার চিরহরিৎ বৃক্ষের বনভূমি, তার অবস্থান সম্পর্কে অবগত হই। দেখো, তোমাদের কিন্তু আমি একটু আগেই বলেছিলাম যে দক্ষিণ আমেরিকার কোথা থেকে নিরক্ষরেখা গেছে, কোন অঞ্চল দিয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশের, বলো। ভেরি গুড, উত্তরাংশ থেকে, তাই তো? অর্থাৎ ঠিক এরকম জায়গা থেকে কিন্তু নিরক্ষরেখাটা কিন্তু দক্ষিণ আমেরিকার উপর দিয়ে গেছে। ফলে এই দক্ষিণ আমেরিকার যে ব্রাজিল, পেরু, কলম্বিয়া, এছাড়া ভেনেজুয়েলা, এর বেশ কিছু অঞ্চলে এই সেলভার চিরহরিৎ অরণ্য দেখা যায়, এবং বিশেষত আমাজন যে নদী রয়েছে, সেই আমাজন নদীর অববাহিকায় কিন্তু এই সেলভার চিরহরিৎ বৃক্ষ অরণ্য লক্ষ্য করা যায়। আর আগে যে দেশগুলোর নাম আমি তোমাদের বললাম, সেই দেশগুলোর মধ্যে সব থেকে বেশি কিন্তু ব্রাজিলে এই সেলভার চিরহরিৎ অরণ্য লক্ষ্য করা যায়। আর পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, এরা কিন্তু খুব অল্প পরিমাণ, হয়তো 5% বা 10% ভাগ কিন্তু এখানে লক্ষ্য করা যায়। দেখো স্টুডেন্ট, নিরক্ষীয় জলবায়ুর কাছাকাছি অবস্থান করার জন্য এখানে কিন্তু সূর্য রশ্মি সারা বছর লম্বভাবে পড়ে, তাই তো? ফলে এখানে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয়, এবং উষ্ণতাও কিন্তু অনেক বেশি। গড় বার্ষিক উষ্ণতা কিন্তু এখানে 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। আর যদি আমরা বৃষ্টিপাতের কথাই ধরি, বৃষ্টিপাত কিন্তু বার্ষিক গড়ে 200 থেকে 300 সেমি হয়ে থাকে। তবে স্টুডেন্ট, মজার বিষয় হলো, কিছু কিছু অঞ্চল রয়েছে, সেই কিছু কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত 1000 সেমেরও কিন্তু বেশি হয়। তাহলে বুঝতেই পারছো এত বৃষ্টিপাত হয় এখানে, ফলে ঘন চিরহরিৎ অরণ্য কিন্তু এখানে সৃষ্টি হয়েছে। সেই কারণে এই অরণ্যকে কিন্তু আমরা ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বলে থাকি। তাহলে সেলভার চিরহরিৎ বৃক্ষের অরণ্যকে কিন্তু আমরা কি বলে থাকি? ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বলে থাকি। দেখো, আমাজন নদীর অববাহিকা জুড়ে অবস্থিত এই অরণ্য পৃথিবীর বৃহত্তম এবং নিবিড়তম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, অর্থাৎ গাছগুলো কিন্তু খুব
ঘন ঘন কিন্তু জন্মায় এবং কাঠগুলো কিন্তু খুব শক্ত হয়। আমাজন নদী তোমরা সবাই নাম শুনেছো, এবং আমাজনের যে বিশাল গভীর জঙ্গল, সেই জঙ্গলটা কিন্তু এই সেলভার চিরহরিৎ অরণ্য দ্বারাই গঠিত হয়েছে। ঠিক আছে, এরপরে দেখো স্টুডেন্ট, চাঁদোয়ার কি? চাঁদোয়াটা কি? দেখো, তোমরা ডান দিকে ছবিটা লক্ষ্য করো, লক্ষ্য করেছো? লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে, দেখো গাছগুলো কিন্তু প্রচন্ড ঘন ঘন অবস্থান করছে এবং পাতা বেশ বড় এবং শক্ত প্রকৃতির হয়। গাছগুলো ঘনে থাকার জন্য এই অরণ্যের তলদেশে কিন্তু সূর্যের আলো তেমন ভাবে পৌঁছতে পারে না। যদি এখানে ধরো সূর্য রয়েছে, সূর্যের আলো কি এখানে এই তলায় পৌঁছতে পারবে? যেহেতু দেখো এখানে কোনো ফাঁকা নেই, তাহলে আহ, গাছের পাতাগুলো কিন্তু এমন ভাবে থাকে যার ফলে উপরে সূর্যের আলো কিন্তু এর তলদেশে এসে পৌঁছতে পারে না। ফলে একটা চাঁদোয়া সৃষ্টি করে, উপরে একটা স্তরের সৃষ্টি করে পাতাগুলোকে সঙ্গে নিয়ে। ফলে নিচে কিন্তু সূর্যের আলো প্রবেশ করতে পারে না। আর একে আমরা কি বলে থাকবো? চাঁদোয়া। এই সূর্যের আলো প্রবেশ করতে পারে না বলেই এই যে আমাজন নদীর বা আমাজন নদীর যে অববাহিকায় যে জঙ্গল, সেই জঙ্গলে কিন্তু প্রচুর দুর্গম অপ্রবেশ্যতার সৃষ্টি হয়েছে, এবং স্যাঁতস্যাঁতে আবহাওয়া এবং স্যাঁতস্যাঁতে যে প্রকৃতির যে উদ্ভিদ যেগুলো জন্মায়, সেগুলোও কিন্তু এখানে জন্মেছে। তাহলে তোমরা বুঝতে পারলে স্টুডেন্ট চাঁদোয়াটা কি। আচ্ছা, আমেরিকায় কিন্তু একটা বিষাক্ত সাপ দেখতে পাওয়া যায়। তোমরা কেউ জানো কি সাপ? বলো। ভেরি গুড, অ্যানাকোন্ডা। তাই তো, আমরা সকলেই নাম শুনেছি অ্যানাকোন্ডা। এই অ্যানাকোন্ডা কিন্তু সাপ কিন্তু এই আমাজন জঙ্গলে লক্ষ্য করা যায়। দেখো, দুর্গম অপ্রবেশ্য সেলভা অরণ্য কি কি গাছ জন্মায়? ফার্ন, ছত্রাক, শৈবাল, বিভিন্ন ধরনের আগাছার সাথে সাথে কিন্তু বড় বড় চিরহরিৎ অরণ্যও কিন্তু লক্ষ্য করা যায়। আর এই আগাছার মধ্যেই থাকে বিষাক্ত অ্যানাকোন্ডা সাপ, মাছি, মাংসাশী পিঁপড়ে, রক্তচোষা বাদুড় ইত্যাদি জীবজন্তু লক্ষ্য করা যায়। এছাড়া তোমরা কিন্তু স্টুডেন্ট অনেকে একটা মাছের নাম শুনেছো, পিরানা মাছ। শুনেছো? যেটা মানুষ খেকো বা মাংস খেকো মাছ, পিরানা মাছ, যেটা কিন্তু দেখতে অনেকটা কি রূপচাঁদ মাছ বা তেলাপিয়া মাছের মতো দেখতে হয় না? হ্যাঁ, এই মাছ কিন্তু মাংসাশী, এবং আমাজন নদী অববাহিকা বা নদীতে কিন্তু এই মাছটা প্রচুর দেখতে পাওয়া যায়, এবং কুমিরও লক্ষ্য করা যায় আমাজন নদী। তোমরা নিশ্চয়ই আমাজন নিয়ে বিভিন্ন সিনেমা, ইংলিশ বা হিন্দি বা বাংলা বিভিন্ন সিনেমা তোমরা নিশ্চয়ই দেখেছো। তোমরা দেখেছো তো, কত গভীর জঙ্গল, কত হিংস্র প্রাণী কিন্তু এই আমাজন জঙ্গলে বসবাস করে। আচ্ছা, এরপরে স্টুডেন্ট দেখো, এই যে আমাজন এ জঙ্গল, সে আমাজন অরণ্যে বা সেলভা অরণ্যে কিছু কিছু বৈশিষ্ট্য সম্পর্কে। এর আয়তন কিন্তু স্টুডেন্ট 55 লক্ষ বর্গ কিমি, অর্থাৎ বিশাল অঞ্চল জুড়ে কিন্তু এই সেলভা অরণ্য কিন্তু সৃষ্টি হয়েছে, এবং এটা কেবলই মাত্র আমাজন নদী এবং ওরিনোকো নদীর অল্প, বেশিরভাগ আমাজন নদীর অববাহিকায় কিন্তু এই অরণ্য সৃষ্টি হয়েছে। পৃথিবীর মোট জীবন্ত প্রজাতির 10%-এর বসবাস এই সেলভা অরণ্য। অর্থাৎ যদি পৃথিবীতে 100% বিভিন্ন জীবন্ত প্রজাতি থাকে, তার মধ্যে 10% কিন্তু এই আমাজন অরণ্যে বা সেলভা অরণ্যই কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক আছে, দেখো পৃথিবীর 20% অক্সিজেন যোগান দেয়, তাই কিন্তু এই সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়। আমরা আহ, গাছ থেকে কি নেই? ভেরি গুড, অক্সিজেন নেই। তাহলে এই অক্সিজেনটা যে নেই, এই অক্সিজেন সব থেকে বেশি আসে কিন্তু এই সেলভা অরণ্য থেকে। অর্থাৎ 100 ভাগের মধ্যে 20 ভাগ অক্সিজেন কিন্তু এই সেলভা অরণ্য থেকে আমাদের পৌঁছায়, মানুষের কাছে পৌঁছায়। তাই এই সেলভা অরণ্যকে বলা হয় পৃথিবীর ফুসফুস। বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে দেখো, 2.5 লক্ষ পতঙ্গ, মানে প্রচুর পতঙ্গ, 2.5 লক্ষ, এবং 4 লক্ষ উদ্ভিদের প্রজাতির কিন্তু বসবাস এই সেলভা অরণ্য।
প্রচুর উদ্ভিদ, 4 লক্ষ উদ্ভিদ মানে হচ্ছে বিভিন্ন রকম গাছপালা জন্মায়। এছাড়া 2.5 লক্ষ কিন্তু পতঙ্গ। বুঝতে পারছো তাহলে কত রকম পতঙ্গ, কত রকম উদ্ভিদ কিন্তু এই জঙ্গলে কিন্তু রয়েছে। হয়তো আমরা তার বেশিরভাগ উদ্ভিদের নামই জানি না, বেশিরভাগ পতঙ্গের কিন্তু আমরা নামই জানি না। কারণ এখনো মানুষ কিন্তু আমাজনের গভীর অরণ্যে হারিয়ে গেলে আর ফিরে আসতে পারে না। তাই খুব কম মানুষই সাহস করে কিন্তু এই আমাজনের বা সেলভা অরণ্যে প্রবেশ করতে পারে। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু সেলভার যে চিরহরিৎ অরণ্য, সে অরণ্য সম্পর্কে বিস্তারিত জানলে। এবার আমরা স্টুডেন্ট জানবো পম্পাস যে অঞ্চল, সে অঞ্চলের অবস্থান, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ বা সেখানকার জীবজন্তু কি রয়েছে, সেই বিষয়টা কিন্তু আমরা জানবো। দেখো, পম্পাস অঞ্চল, দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চল, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু এই পম্পাস অঞ্চল লক্ষ্য করা যায়। ঠিক আছে, দেখো পম্পাস কিন্তু এক ধরনের স্পেনীয় শব্দ, যার অর্থ হচ্ছে বিস্তীর্ণ সমতল ক্ষেত্র। এই অঞ্চলের তৃণভূমি পম্পাস তৃণভূমি নামে কিন্তু পরিচিত। আর এই যে পম্পাস তৃণভূমি, এর আকৃতি কিন্তু অনেকটা আধখানা চাঁদের মতো। দেখো তোমরা ছবিটা, এর আকৃতি কিন্তু অনেকটা আধখানা চাঁদের মতো অবস্থান। ছবিতে দেখো তোমরা, এই যে অঞ্চলটা কিন্তু পম্পাস তৃণভূমি নামে বা পম্পাস অঞ্চল নামে পরিচিত। তাহলে এই অঞ্চলটা কিন্তু সমগ্র আর্জেন্টিনা এবং উরুগুয়ের দক্ষিণে লা প্লাটা নদীর অববাহিকায় কিন্তু এই অঞ্চল অবস্থিত। তাহলে আর্জেন্টিনা এবং উরুগুয়ে, এই যে দুটো যে দেশ রয়েছে, সেই দেশ দুটি কিন্তু পম্পাস তৃণভূমি অঞ্চলের অন্তর্গত। বুঝতে পেরেছো? আচ্ছা, এই পম্পাস তৃণভূমির উত্তরে কিন্তু রয়েছে ব্রাজিল উচ্চভূমি, অর্থাৎ এরকম দিকে রয়েছে ব্রাজিল উচ্চভূমি। এছাড়া এর পশ্চিম দিকে কোন পর্বত রয়েছে তোমরাই বলো? আন্দিজ পর্বত রয়েছে। এছাড়া দক্ষিণে রয়েছে প্যাটাগোনিয়া। ঠিক আছে, আর পূর্বে রয়েছে কিন্তু আটলান্টিক মহাসাগর। তাহলে উত্তরে রয়েছে ব্রাজিল উচ্চভূমি, পশ্চিমে রয়েছে কিন্তু প্রশান্ত মহাসাগর, দক্ষিণে রয়েছে প্যাটাগোনিয়া এবং এদিকে রয়েছে আটলান্টিক মহাসাগর পূর্ব দিকে। তো এটা গেল এর অবস্থা। এবারে যদি আমি পম্পাস তৃণভূমি অঞ্চলে ভূপ্রকৃতি এবং নদ নদী জানতে চাই, তাহলে প্রথমেই কিন্তু আমাদের মাথায় আসবে এই অঞ্চলে কিন্তু প্রচুর নদী দ্বারা কিন্তু গঠিত। আর দুদিকে উচ্চভূমি থাকার ফলে, দেখো এদিকে আন্দিজ পর্বত রয়েছে, এদিকেও উচ্চভূমি রয়েছে, থাকার ফলে এই যে নদী যে সৃষ্টি হয়েছে, বিভিন্ন নদী যে সৃষ্টি হয়েছে, এই নদী কিন্তু উচ্চভূমি থেকে পলি বালি ইত্যাদি সঞ্চয় করে নিয়ে এসে বিস্তীর্ণ সমভূমি বা পলি মৃত্তিকা দ্বারা এবং লোয়েস মৃত্তিকা দ্বারা কিন্তু এই অঞ্চলটা সৃষ্টি হয়েছে। তাহলে ভূপ্রকৃতি বললে আমাদের মাথায় আসবে যে পম্পাস তৃণভূমি অঞ্চলটি নদীবাহিত পলি মৃত্তিকা ও বায়ুবাহিত লোয়েস মৃত্তিকা দ্বারা তৈরি হয়েছে। এই যে সমভূমিটা, এটা কিন্তু পুরোটাই সমভূমি নয়, মাঝে মাঝে কিন্তু কোথাও কোথাও ছোট ছোট টিলা বা ছোট ছোট পাহাড় কিন্তু লক্ষ্য করা যায়। আর এদিকে পশ্চিম দিকে আন্দিজ পর্বত থাকার কারণে সমগ্র অঞ্চলটা কিন্তু, এই পম্পাস অঞ্চলটা কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু। ঠিক আছে, এটা গেল ভূপ্রকৃতি। এবারে যদি আমি নদ নদীর কথায় আসি, পারানা ও প্যারাগুয়ে এই অঞ্চলের প্রধান দুটি নদী। পারানা এবং প্যারাগুয়ে হচ্ছে প্রধান দুটি নদী এই পম্পাস তৃণভূমি অঞ্চলের। দেখো পম্পাস তৃণভূমি অঞ্চলের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। দেখো, গ্রীষ্মকালীন যে গড় তাপমাত্রা, সেটা কিন্তু 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস থাকে এবং শীতকালে যে তাপমাত্রা, সেটা কিন্তু 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু এখানে খুব বেশি নয়, মাত্র 50 থেকে 100 সেমি। এই কারণেই কিন্তু এখানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু তৃণভূমির সৃষ্টি হয়েছে। আর যত তুমি পশ্চিম থেকে পূর্ব দিকে যাবে, এই তৃণভূমির পরিমাণটা কিন্তু বাড়বে। পশ্চিম দিকে কম তৃণভূমি, পূর্ব দিকে তৃণভূমি বেশি। তাহলে আমরা জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ পড়লাম, বেশিরভাগ অংশে তৃণভূমি লক্ষ্য করা যায়। এছাড়া মাঝে মাঝে শাল সেগুন গাছও কিন্তু এখানে লক্ষ্য করা যায়। এটা গেল জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ। এবার স্টুডেন্ট আমরা আসি এই পম্পাস তৃণভূমি অঞ্চলের কৃষিকাজ সম্পর্কে। দেখো, যেহেতু সমতল ভূমিভাগ এবং নদীবাহিত পলি মাটি দ্বারা কিন্তু এই সমভূমিটা তৈরি হয়েছে, তাহলে কি হবে তোমরাই বলো? পলি মাটিতে কি হয়? ভেরি গুড, বাহ।
ফসল উৎপন্ন কিন্তু খুব ভালো হয়, তাই তো? তেমনি এই কৃষিকাজে দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চল কিন্তু বেশ উন্নত। এখানকার প্রধান কৃষিজ ফসলগুলো কি বলতো? গম, ভুট্টা, আখ এবং নানা রকম শাকসবজি প্রচুর পরিমাণে কিন্তু এখানে উৎপন্ন হয়। আর সব থেকে বেশি কিন্তু উৎপন্ন হয় স্টুডেন্ট এখানে গম। ঠিক আছে? সব থেকে বেশি উৎপন্ন হয় কিন্তু গম উৎপন্ন হয়। এছাড়া এই যে কৃষি ক্ষেত্রগুলো অর্থাৎ যে মাঠগুলো সেগুলো কিন্তু অত্যাধুনিক কৃষি যন্ত্র ব্যবহার করা হয়। নতুন নতুন যে যন্ত্রপাতি সেগুলো ব্যবহার করে কৃষিতে ফসলের যে পরিমাণ বা রাসায়নিক সার ইত্যাদি সার ব্যবহার করে যে ফসলের উৎপাদনশীলতাও কিন্তু দিনের পর দিন এখানে বেড়ে চলেছে। তাই ঠিক এই কারণেই দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কিন্তু এই পম্পাস অঞ্চলকে। তাহলে পরীক্ষা যদি আসে যে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কোন অঞ্চলকে, তোমরা কি বলবে? ভেরি গুড, পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয়। ঠিক আছে, এরপরে আমরা স্টুডেন্ট এই পম্পাস তৃণভূমি অঞ্চলের কৃষিকাজ যেহেতু ভালো হয় তাহলে পশুপালনও খুব ভালো হবে, তাই তো? পশুপালন এবং খনিজ সম্পদ সম্পর্কেও বিস্তারিত জানবো। দেখো, পম্পাস অঞ্চলের পশুপালন, যেহেতু এই পম্পাস অঞ্চলটি বেশিরভাগ সমভূমি অঞ্চল নিয়ে গঠিত, তাই এখানে তৃণ বেশি জন্মায়, তাই তো? তৃণ যেহেতু বেশি জন্মায় সেই ফলেই কিন্তু এখানে পশু ও চারণ ক্ষেত্রের জন্য কিন্তু খুব উপযোগী। এই পশুচারণ ক্ষেত্রকেই কিন্তু এখানে স্থানীয় ভাষায় এক্সতেনসিয়া বলা হয়ে থাকে। তাহলে পরীক্ষায় যদি তোমাদের আসে যে দক্ষিণ আমেরিকার পশুচারণ ক্ষেত্রকে স্থানীয় ভাষায় কি বলা হয়, তোমরা কি উত্তর দেবে? এক্সতেনসিয়া। ভেরি গুড। দেখো, এই যে পশুচারণ ক্ষেত্র, যেখানে বৃষ্টিপাত বেশি হচ্ছে একটু সেখানে কিন্তু গবাদি পশুকে নিয়ে পশুচারণ ক্ষেত্র তৈরি হচ্ছে, এবং যেখানে বৃষ্টিপাত একটু কম হচ্ছে সেখানে কিন্তু ভেড়া প্রতিপালনটা বেশি হচ্ছে। ঠিক আছে? আন্দিজ তো পর্বত এই মহাদেশের পশ্চিম দিকে রয়েছে। সেই আন্দিজ পর্বতের পাদদেশে কিন্তু অবস্থিত কর্ডোবা বলে একটা জায়গা রয়েছে। সেই কর্ডোবা অঞ্চলটা কিন্তু দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত। অর্থাৎ এই অঞ্চলের পাশাপাশি কিন্তু প্রচুর গবাদি পশু রয়েছে, অর্থাৎ গরু রয়েছে, যার ফলে এখানে দুধ শিল্প বা দুগ্ধ শিল্পের কিন্তু এখানে বিস্তার লাভ হয়েছে। আর এই দুগ্ধ শিল্পের ফলেই কিন্তু এই পাশাপাশি অঞ্চলে প্রচুর পরিমাণে গোমাংস, মাখন, পনির, চিজ প্রচুর পরিমাণে কিন্তু বিদেশে রপ্তানি করা হয়ে থাকে এই পম্পাস অঞ্চল থেকে। এবং মাংস তোমরা মনে রাখবে, মাংস রপ্তানিতে পম্পাস তথা আর্জেন্টিনা পৃথিবীর প্রথম স্থান অধিকার করেছে। তাহলে মাংস রপ্তানিতে কোন অঞ্চল তথা আর্জেন্টিনা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে? ভেরি গুড, পম্পাস তৃণভূমি অঞ্চল বা পম্পাস অঞ্চল। ঠিক আছে, তাহলে এবারে আমরা পড়ব খনিজ সম্পদ এবং শিল্প সম্পর্কে। পম্পাস অঞ্চলে খনিজ সম্পদ এবং শিল্প, যেহেতু এই অঞ্চলটা কিন্তু সমতল ভূমিভাগকে কেন্দ্র করে গড়ে উঠেছে, তাই এখানে কিন্তু তেমন শিল্প সমৃদ্ধ হয়নি, খনিজ সম্পদ তেমন ভাবে নেই, ফলে শিল্প গড়ে ওঠেনি। আমরা কিন্তু স্টুডেন্ট সকলেই জানি যে খনিজ সম্পদ ছাড়া একটা শিল্প কিন্তু কখনোই গড়ে উঠতে পারে না। কিন্তু এই যে অঞ্চলটা, এই অঞ্চলে প্রচুর পরিমাণে আমরা কি পড়লাম? পশুজাত দ্রব্য পাওয়া যায়, ফলে খাদ্য প্রক্রিয়াকরণ এবং অন্যান্য শিল্পও কিন্তু এখানে গড়ে উঠেছে। বিশেষ করে কাঁচামালকে, যে কি কাঁচামাল পাওয়া যায়? দুগ্ধজাত কাঁচামাল পাওয়া যায়, সেইগুলোকে কেন্দ্র করে কিন্তু গুঁড়ো দুধ, পনির, মাখন, ঘি, এইগুলো যে প্রক্রিয়াকরণ সেই শিল্প কিন্তু এখানে গড়ে উঠেছে। এছাড়া কৃষিজাত কাঁচামালকে কেন্দ্র করে ময়দা, চিনি, বেকারি প্রভৃতি শিল্প কিন্তু এখানে গড়ে উঠেছে। তাহলে স্টুডেন্ট, আমরা কিন্তু পম্পাস তৃণভূমি অঞ্চলের বিষয়টা জানলাম, পশুপালন এবং খনিজ সম্পদ ইত্যাদি সম্পর্কেও কিন্তু বিস্তারিত জানলাম। আজকের ক্লাসটা আশা করি তোমাদের ভালো লেগেছে। এর পরে স্টুডেন্ট আমরা তোমাদের পরীক্ষার জন্য যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসতে পারে সেই সম্পর্কে আহ, আমি কয়েকটা প্রশ্ন রেডি করেছি তোমাদের জন্য, তোমরা অবশ্যই সেটা লক্ষ্য করো। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা পারলে কিন্তু এটা খাতাতেও নোট ডাউন করতে পারো।
কারণ এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো 1 নম্বর প্রশ্ন, পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে? পৃথিবীর ফুসফুস বলা হয় শেল বা চিরহরিৎ অরণ্যকে, তাই তো? কেন বলা হয় তোমরা বলো? ভেরি গুড, এখানে অক্সিজেন, মোট অক্সিজেনের 20% অক্সিজেন কিন্তু এখানে উৎপন্ন হয়, তাই তো? আচ্ছা, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কি কি গাছ লক্ষ্য করা যায়? ভেরি গুড, রোজউড, আয়রনউড, বাঁশ, তারপরে ব্রাজিল নাট, তাই তো? আচ্ছা, 3 নম্বর প্রশ্ন দেখো, চাঁদোয়ার কি? দেখো, চাঁদোয়া হচ্ছে যে এই সেলভা অরণ্যে গাছগুলোর পাতা এমন ঘন ঘন ভাবে থাকে যে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, ফলে মনে হয় যেন উপরে একটা চাঁদোয়ার আস্তরণ পড়েছে। একে কিন্তু বলা হয় চাঁদোয়া। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, 3 নম্বর দেখো, সরি 4 নম্বর দেখো, পম্পাস শব্দের অর্থ কি? পম্পাস শব্দের অর্থ কি বলো তোমরা? ভেরি গুড, পম্পাস শব্দের অর্থ হচ্ছে বিস্তীর্ণ সমতল ক্ষেত্র। ঠিক আছে। আচ্ছা, মাংস রপ্তানিতে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ? যদি বলে কোন অঞ্চল, তাহলে কোন অঞ্চল হবে? পম্পাস অঞ্চল। আর কোন দেশ? ভেরি গুড, আর্জেন্টিনা। আর্জেন্টিনার নামটার সাথে সকলেই আমরা পরিচিত, কারণ সেখানকার ফুটবল প্লেয়ার সকলেই আমরা চিনি, তাই তো? কে নাম? মেসি। বাহ। দেখো 6 নম্বর কোশ্চেন, দক্ষিণ আমেরিকার শস্য ভান্ডার বলা হয় কাকে? খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পম্পাস তৃণভূমি অঞ্চল বা পম্পাস অঞ্চলকে কিন্তু দক্ষিণ আমেরিকার শস্য ভান্ডার বলা হয়, কারণ এখানে প্রচুর পরিমাণে খাদ্যশস্য অর্থাৎ ভুট্টা, তারপরে বিভিন্ন শাকসবজি উৎপন্ন হয়। 7 নম্বর দেখো, পম্পাস তৃণভূমি অঞ্চলের প্রধান দুটি নদীর নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলো। ভেরি গুড, পারানা আর প্যারাগুয়ে নদী। পারানা আর প্যারাগুয়ে নদী হচ্ছে, এই নদী দুটি একসাথে এসে কোন নদীর সাথে মিশেছে? উরুগুয়ের সাথে মিশেছে। উরুগুয়ের সাথে মিশে এদের মিলিত প্রবাহ কি নাম পরিচিত বলো? লা প্লাটা নদী। ভেরি গুড। লাস্ট কোশ্চেন দেখো, দক্ষিণ আমেরিকার মহাদেশটির বেশিরভাগ অংশ কোন জলবায়ুর অন্তর্গত? উত্তর হবে নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত। ঠিক আছে, যেহেতু নিরক্ষরেখা উত্তর অংশের পাশ দিয়ে গেছে, তাই নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত। তাহলে স্টুডেন্ট, আমরা কিন্তু সামগ্রিকভাবে দক্ষিণ আমেরিকার চ্যাপ্টারটা শেষ করলাম আজকে। আগে আমরা ভূপ্রকৃতি নদ-নদী পড়েছিলাম, আজকে কিন্তু আমরা জলবায়ু এবং স্বাভাবিক সম্পর্ক পড়লাম, সাথে সেলভা ও পম্পাস অঞ্চল সম্পর্কেও কিন্তু জানলাম। ঠিক আছে, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তাহলে পরে আর একটা নতুন ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে। সবাইকে অনেক ধন্যবাদ এবং সবাই খুব ভালো থাকো। থ্যাংক ইউ ক্লাস।